চোখের সামনে নিজের ক্রাশকে একজন মধ্যবয়স্ক লোককে নির্মমভাবে খুন করতে দেখে রুহির বুক কেঁপে ওঠে। রক্তমাখা শরীর আর ক্রাশকে খুন করতে দেখে শক আর ভয় পেয়ে রুহি নিজেকে আর সামলাতে পারল না। এক গগন ফাটানো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। অভি হাত থেকে ছুরি আর গান রাখতেই একটা মেয়েলি গলার চিৎকার শুনে অনেকটা অবাক হয়। অভি গোডাউনের দরজা অনুসরণ করে তাকাতে দেখে দরজার সামনে ফ্লোরে রুহি অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অভি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেও পরে বাঁকা হাসে। একটা বডিগার্ড অভির দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা এখানে কি করে আসলো? অভি অগ্নি চোখে বডিগার্ডের দিকে তাকায়। বডিগার্ড চোখ নামিয়ে নেয়। অভি রাগী কণ্ঠে বলে, তোদের সাহস কি করে হয় ওকে মেয়ে বলার? ওকে সবাই ম্যাম বলবি। বডিগার্ডটা মাথা নিচু করে মাথা নাড়ায়। অভি ইশারা করে রক্তাক্ত লোকটাকে দেখিয়ে গভীর কণ্ঠে বলে, এটার কি করতে হবে মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? একজন বডিগার্ড ঢোক গিলে মাথা নিচু করে বলে, জি বস, আছে, মনে আছে। অভি বাঁকা হেসে বডিগার্ডের দিকে তাকিয়ে বলে, গুড বয়, জায়গাটা পরিষ্কার করে ফেলো। কয়েকজন বডিগার্ড মাথা নেড়ে কাজে লেগে পড়ে। অভি গিয়ে রুহিকে কোলে তুলে নেয়। আরও কয়েকজন বডিগার্ড অভির সাথে আসে, এসে দরজা খুলে দেয়। অভি রুহিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়াতে গাড়ির ডোর খুলে দেয়। অভি রুহিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও রুহির পাশে বসে পড়ে। রায়জাদা বাড়ির সামনে গাড়ি থামাতেই অভি রুহিকে নিয়ে নিজের রুমে চলে আসে। রুহিকে বিছানায় শুয়ে দিয়ে বডিগার্ডকে ফোন করে বলে ডাক্তার নিয়ে আসতে। ফোন রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে অভি একজন বডিগার্ডকে ডাকতেই সে ডক্টর নিয়ে রুমে ঢোকে। ডক্টর রুহিকে ভালো করে চেক আপ করে অভির দিকে তাকিয়ে বলে, কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। অভি হালকা হেসে বলে, থ্যাংক ইউ আঙ্কেল। ডক্টর দাঁড়িয়ে অভির সাথে হ্যান্ড শেকার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে, আজকে তাহলে আমি আসি। অভি ডাক্তারের সাথে হ্যান্ডশেক করে বলে, ওকে আঙ্কেল। অভি বডিগার্ডকে ইশারা করতেই সে ডাক্তারকে নিয়ে বাইরে চলে যায়। অভি এসে রুহির পাশে বসে রুহির দিকে অপ্লবভাবে তাকিয়ে থাকে আর মনের মাঝে রুহিকে প্রথম দেখেছিল সেই দিনটা উকি চুকিয়ে দিতে থাকে। কাঠফাটা রোদের প্রচণ্ড উত্তাপে এসির মাঝেও অভিপ্রায় মরম মরম অবস্থা। তার মাঝে আবার অফিসে যাওয়ার অর্ধেক পথে গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে, যার দরুন গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মুখে মাস্ক আর চোখে সানগ্লাস তো আছেই। মাস্ক সানগ্লাস দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেও লাভ হয় না। মেয়েরা হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে অভির উপরে। অনেক ছেলে মেয়েরা ধারের কাছেও নেই, দূর থেকেই অভির ভয়ে কাঁপাকাঁপি করছে। বডিগার্ডরা অভিকে ঘিরে রেখেছে। অভি রাগের শেষ পর্যায়ে রয়েছে। সে বুঝতে পারছে না এত বড় একজন মাফিয়া হওয়ার পরও সব মেয়েরা তার উপর উঠে পড়েছে। কতটা ছেঁচড়া মেয়ে হলে এমন করতে পারে সেটাই তাকে ভাবাচ্ছে। এক কথায় এখানে একটা মোটামুটি ছোটোখাটো ভিড় জমেছে। অভি রেগে টেগে অবস্থা খারাপ, চোখে মুখে লাল আফা ছড়িয়ে গিয়েছে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ঠিক করে অভিকে উঠতে বলে। গাড়ি একটু এগোতেই অভি হঠাৎ করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, স্টপ দ্য কার। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। অভি গাড়ির জানালা দিয়ে বাইরে অপলকভাবে তাকিয়ে আছে। রাস্তায় দিয়ে লাল ড্রেস পরিহিত একটা মেয়ে হেঁটে যাচ্ছে। এক পাশে ওড়না সেট করা, অন্য পাশে তার লম্বা ঘন কালো চুলগুলো কাঁধে পড়ে আছে। দুধে আলতা গায়ের রং, মায়াবী চেহারা, মায়াবী চোখের ঘন পাপড়ি, গোলাপি ঠোঁট জোড়া, পিঠে ছোট একটা ব্যাগ, দুই হাতে কয়েকটা ব্যাগ বরাবর রিক্সা থামানোর জন্য হাত বাড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। মুখে বিরক্ত
স্পষ্ট কপাল থেকে ঘাম বেরিয়ে পড়ছে। অভি কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার অভিকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও অভি কান পর্যন্ত পৌঁছায়নি। অভি মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটা তার ভুরু যুগল কুচকে অভির দিকে তাকায়। আস্তে আস্তে তার কুচকে থাকা ভুরু আগের নয়নে হয়ে যায় আর মুখটা হা হয়ে যায়। মেয়েটা হা করে তাকিয়ে থাকে অভির দিকে। অভিও অপলকভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ যেতেই হঠাৎ অভির হুঁশ আসে। অভি একবার আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অভি মেয়েটার দিকে তাকিয়ে শান্ত সুরে বলে, ক্যান আই হেল্প ইউ? মেয়েটা আগের মতোই তাকিয়ে থাকে। অভি এভাবে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হেসে মেয়েটার চোখের সামনে থুড়ি বাজায়। থুড়ি বাজাইতেই মেয়েটার হোঁশ আসে আর মেয়েটা লজ্জায় চোখ নামিয়ে নেয়। অভি মেয়েটাকে সুন্দরভাবে বলে, কোনোভাবে কি সাহায্য করতে পারি? মেয়েটা মাথা নিচু করে রেখে মাথা নেড়ে মিহি কণ্ঠে বলে, সরি, তার কোনো দরকার নেই। অভি অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। অভি কোনোদিন কাউকে সাহায্য করতে আসেনি আর আজকে একটা মেয়েকে সাহায্য করতে চাইছে আর সে নাচক করে দিছে। অভির মুখটা একটু লাল হয়ে যায় রাগে, তবুও নিজেকে সংযত রেখে আবার বলে ওঠে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কোথায় যাবে? আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। মেয়েটা মাথা উঠিয়ে বলে, সরি টু সে, আমি বলেছি তো আমার কোনো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। অভি রেগে দাঁতে দাঁত চেপে বলে। ডু ইউ অ্যাভয়েড মি? মেয়েটা উত্তর না দিয়ে আবার রিক্সা থামানোর চেষ্টা করে। এবার রিক্সা পেয়ে যায়। মেয়েটার মুখে হালকা হাসি ফুটে। মেয়েটা রিক্সায় উঠে চলে যায়। মেয়েটার মুখের সেই আলতো হাসি দেখে অভি আবার অন্য জগতে হারিয়ে যায়। অভির ড্রাইভারের ডাকে ওর হুঁশ আসতেই অভি রেগে হনহন করে হেঁটে গাড়িতে উঠে পড়ে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে সব বডিগার্ডকে ড্রয়িং রুমে ডাকা হয়। সবাই উপস্থিত হতেই অভি সবাই বসে গভীর কণ্ঠে বলে, কয়েকদিনের মধ্যে একটা মেয়ের ফুল আইডেন্টি চাই। একজন বডিগার্ড মাথা নিচু করে বলে, ওকে স্যার, বাট কোনো মেড স্যার। বডিগার্ডের কথা শুনেই অভির মাথায় আসে যে মেয়েটার ছবি বা নাম কিছুই তার কাছে নেই। অভি হাত মুঠো করে কপালে ঠেকায়। কিছুক্ষণ বসেই কিছু না বলেই হন হন করে উপরে তার স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুমে গিয়ে একটা পেন্ট বোর্ড নেই, রঙের বক্স নিয়ে বোর্ডের মধ্যে তুলি চালাতে শুরু করে। প্রায় 1.5 ঘন্টা পর মুখে এক চিলতি হাসি ফুটে পেন্টিং আঁকা শেষ। সেই মেয়েটার ছবি এঁকেছে এতটা নিখুঁতভাবে এঁকেছে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। অভি পেন্টিং পেজটা বোর্ড থেকে খুলে হাতে করে নিচে চলে আসে। অভি বডিগার্ডদের সামনে পেন্টিংটা ধরে বলে, এই মেয়েটার সব খোঁজ চাই আমার, চাই মানে চাই। বডিগার্ডরা সব হা করে তাকিয়ে আছে পেন্টিংয়ের দিকে। অভি ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে জোরে দাঁতে দাঁত চেপে রাগীভাবে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথা কি কানে যায়নি? একজন বডিগার্ড বলে, স্যার, আপনি তো এত সুন্দর পেন্টিং করতে পারেন। অভি রেগে সোফার সামনে থাকা ছোট টেবিলের উপর থেকে তার গানটা নিয়ে বডিগার্ডের দিকে গুলি ছুঁড়ে মারে। ভাগ্যবশে সেটা পাশ ছাড়িয়ে পেছনের দেওয়ালে গিয়ে লাগে। অভি ইচ্ছে করে পাশ দিয়ে গুলি ছুঁড়েছে। বডিগার্ডটা ভয়ে কাঁপাকাঁপি করছে। অভি অগ্নিচোখ তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, তোমাকে কি আমি আমার প্রশংসা করতে বলেছি? একটা কাজ দিয়েছি, সেটা না হলে এখানে প্রত্যেককে লাশ পড়বে। মাইন্ড ইট। বলে অভি বড় বড় পা ফেলে রুমে চলে যায়। বডিগার্ডরা সবাই কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। 2 দিন পর অভি মেয়েটার সম্পর্কে জানতে পারে। মেয়েটার নাম ভার্সিটির নবীনবরণ উৎসব থাকায় অভি ভার্সিটির স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ ফোন আসায় গোডাউনে চলে আসে।
সেখানে রুহি কি করে এসেছে সেটা জানে না। রুহি জ্ঞান না ফেরা পর্যন্ত সেটা জানতে পারবে না। অভির ভাবনা শেষ হতেই রুহির দিকে তাকিয়ে দেখে রুহির চোখের পাতাগুলো হালকা নড়ছে। অভি রুহির পাশ থেকে উঠে অন্য পাশে তার বড় চেয়ারটায় বসে পড়ে। রুহি আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে চারদিকে চোখ বুলিয়ে নেয়। নিজেকে অপরিচিত রুমে দেখে ধরফরিয়ে উঠে বসে। আরেকবার রুমে ভালো করে তাকাতেই একটু দূরে চেয়ারে বসা অভিকে দেখতে পাই। অভিকে দেখেই রুহির আবার তখনের কথা মনে পড়ে যায়। রুহি ভয়ে হু হু করে কান্না করে দেয়। অভি অবাক হয়ে গিয়েছে কান্না দেখে। অভি উঠে রুহির কাছে এসে রুহির পাশে বসতে নিলেই রুহি লাফ দিয়ে উঠে পড়ে। অভি ভুরু কুচকে আবার রুহির কাছে এসে বিরক্ত নিয়ে বলে, কি হয়েছে? এভাবে দূরে যাচ্ছ কেন? রুহির কান্না আরও বেড়ে যায়। রুহি ভয়ে কান্না করতে করতে বলে, আপনি খুনি? আপনি ওই লোকটাকে মেরে ফেলেছেন? আমি দেখেছি। বলে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। অভি বাঘা হেসে রুহির কাছে আসে, কিন্তু রুহি আরও পিছিয়ে যায়। এমন করতে করতে রুহি দেয়ালে মিশে যায়। অভি এবার শক্ত হাতের রুহির বাহু ধরে কাছে টেনে এনে রুহির চোখে চোখ রেখে গভীর কণ্ঠে বলে, সব দেখে রাখাই ভালো। জানো আমি কে? রুহি কান্না করতে করতে মাথা নেড়ে না বলে। অভি বাঁকা হেসে রুহির কানের কাছে নিজের মুখটা এনে ফিস ফিস করে বলে, বিজনেসম্যান অভিত রায়জাদা অ্যান্ড দ্য কিং অফ মাফিয়া অভিত রায়জাদা। অভির কথা রুহির কান পর্যন্ত যেতেই রুহি বরফের নজরে পুরো জমে যায়। ঢাকা আসার পর থেকে নামটা সবার মুখে মুখে শুনেছে, তবে কোনোদিন দেখেনি। কিন্তু আজকে এইভাবে যে অভির পরিচয় জানবে ভাবতেও পারেনি। রুহি অবাক হয়ে অভির দিকে তাকায়। অভির মুখে এখনো বাঁকা হাসিটা ঝুলে আছে। অভি হাত দিয়ে রুহির চোখের পানি মুছে দেয়। রুহি অভির হাত ঝাড়া দিয়ে দূরে সরিয়ে দিয়ে ভয়ে আর ক্ষিপ্ত সুরে বলে, ছুবেন না আমাকে আপনি। অভি একটু কয়েক পা পিছিয়ে গিয়ে বলে, ওকে ছোব না, তবে আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। রুহি ভীত দৃষ্টিতে অভির দিকে তাকায়। অভি সেই দিকে পাত্তা না দিয়ে গভীর কণ্ঠে বলে, তুমি গোডাউনে কিভাবে পৌঁছালে? রুহি একটা ঢোক গিলে মাথা নিচু করে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকি। রুহি উত্তর না দেওয়ায় অভি রেগে দাঁতে দাঁত চেপে বলে, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কথা কানে যায়নি? গিভ মি অ্যান্সার। শেষের কথাটা ধমক দিয়ে বলায় রুহি ভয় পেয়ে কানে হাত দিয়ে দেয়। অভি রুহির হাতে টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে, রাগী কণ্ঠে বলে, কি বলছি কানে যাচ্ছে না? রুহি কান্না করতে করতে বলে, আমি ভার্সিটিতে যাওয়ার পথে আপনাকে দেখেছিলাম। আপনার পকেট থেকে আপনার একটা ডেবিট কার্ড পড়ে গিয়েছিল। আমি সেটা দেখে পেছন থেকে আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি শোনেননি। তাই আপনার পিছু নিয়েছিলাম। আর সেখানে গিয়ে বলে আবার হিচকি তুলে কাঁদতে থাকে। অভি হালকা হেসে রুহির দিকে এগিয়ে যায়। অভিকে এগিয়ে আসতে দেখে রুহি ভয়ে আবার পিছিয়ে দেয়ালে লেগে যায়। অভি রুহির কাছে এসে দেয়ালে এক হাত রাখে, অন্য হাত পকেটে রেখে রুহির চোখে চোখ রেখে বলে, ফ্রেশ হয়ে আসো, গাড়ি করে তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। রুহি কাঁপা কাঁপা সুরে বলে, লাগবে না, আমি নিজেই যেতে পারবো। অভি ধমক দিয়ে বলে, চুপ, আমার কথার উপর পাল্টা কথা বললে মেরে ফেলবো। রুহি মুখে হাত দিয়ে জোরে কেঁদে দেয়। অভি গভীর কণ্ঠে বলে, জলদি ফ্রেশ হয়ে আসো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাবে তো? রুহি কোনো রকম দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অভি হালকা হেসে বডিগার্ড আর ড্রাইভারকে ডেকে রুহিকে বাড়িতে পৌঁছে দিতে বলে। রুহি চোখে মুখে পানি দিয়ে বের হতেই অভি রুহির সামনে এসে বলে, ড্রাইভার আর বডিগার্ডকে বলে দিয়েছি তোমাকে পৌঁছে দেবে, আর পৌঁছে আমাকে ফোন করে জানিয়ে দেবে। রুহি রেগে যায়, কিন্তু অভিকে ভয় পাচ্ছে তাই নিচু সুরে বলে, আপনার বডিগার্ড তো আসবেই, সেই জানিয়ে দেবে। আমি জানাবো কিভাবে? অভি চোখ
রাঙিয়ে বলে। আমি বলেছি তুমি জানাবে মানে তুমি আমাকে জানাবে। তোমার ফোনে আমার নাম্বার সেভ করে দিয়েছি, আর কথা নড়চড় হলে খুব খারাপ হবে। রুহি ঢোক গিলে মাথা নাড়া। অভির ডাকে একজন বডিগার্ড আসতেই রুহি তার সাথে বেরিয়ে আসে। গাড়ি রুহির বাড়ির সামনে থামতেই রুহি দৌড়ে ভেতরে চলে যায়। বাড়ির ভিতরে ঢুকেই দরজায় পিঠ লাগিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে। শান্ত হয়ে সামনের সোফায় ধপ করে বসে মিনি টেবিলের ওপরে গ্লাসে পানি ঢেলে ডকডক করে খেয়ে ফেলে। গোডাউনের কথা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে রুহির। কিরে আপু, কখন এলি তুই? আর তোকে এমন লাগছে কেন? রুহি তার পাশে তাকিয়ে দেখে ওর ছোট বোন রাইমা ওর দিকে একটু অবাক চোখে তাকিয়ে আছে। রুহি ক্লান্ত সুরে বলে, এক্ষুনি এসেছি, রুমে যাচ্ছি আমি, ক্লান্ত লাগছে। রাইমা মাথা নেড়ে বলে, ঠিক আছে। রুহি সোফা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যেতে গিয়েও আবার রাইমার দিকে তাকিয়ে বলে, আম্মু কোথায় রে? আর আব্বু কখন আসবে? রাইমা মুখ টিপে হেসে বলে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আব্বুর আসতে অনেক দেরি। আর পাশের বাসায় আন্টি আম্মুর সাথে গল্প করার জন্য আম্মুকে নিয়ে গিয়েছে। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে আসে। রুহি তার আম্মু আব্বুকে অনেক ভয় পায়, যদিও তার মা বাবা রুহি রাইমাকে তেমন একটা বকাঝকা করে না, তবুও রুহি ওদের ভয় পায়। আর রাইমা তার উল্টো, রাইমা মা বাবাকে একদমই ভয় পায় না। রুহি রুমে এসে হাত থেকে সাইড ব্যাগটা রাখতেই হঠাৎ মনে পড়ে যায় অভিওকে ফোন করে জানিয়ে দিতে বলেছিল। রুহি এবার ভাবে যে ফোন করবে না। আরেকবার অভির থ্রেডের কথা মনে পড়তেই তাড়াতাড়ি ফোনটা বের করে অভির নাম্বার খুঁজতে থাকে, কিন্তু ফোনে পরিচিত নম্বর ছাড়া কোনো অপরিচিত নম্বর দেখতে পায়নি। শুধু একটা নম্বর দেখতে পাই, সেটাও লাভ লিখে সেভ করে রাখা। রুহি অনেক ভেবে চিনতে সেই নম্বর আমি পৌঁছে গেছি লিখে মেসেজ সেন্ড করে দেয়। সেকেন্ডের মাঝেই সেই নম্বর থেকে ওকে, আমার কথা মনে আছে, জেনে খুশি হলাম। মেসেজ আসে। মেসেজটা দেখে রুহি শিওর হয় এটা অভির নম্বর, কিন্তু লাভ দিয়ে সেভ করা কেন সেটা বুঝতে পারলো না। এইসব ভাবনা এখনকার জন্য এক সাইড ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দেয়। রুমটায় অনেক গল্পের বই রয়েছে। রুহির অসবয় সময় বেশিরভাগ বই পড়ে। রুহিদের বাড়িটা আগের বাড়ি থেকে একটু ছোট হলেও বাকি সবই ঠিক আছে। রুহি ভাবছে অভির কথা। কয়েকদিন আগে যখন অভির সাথে রাস্তায় দেখা হয়েছিল, তখন অভিকে দেখেই অনেক বড় একটা ক্রাশ খেয়েছিল। সেই দিন অভিকে রুহির কাছে একদম নর্মাল আর ইনোসেন্ট একটা ছেলে মনে হয়েছিল। অভির নামটাও জানতো না। এক দেখায় তো আর সব জানা যায় না। সেই দিন রাস্তায় অভি রুহির সামনে আসার পর রাস্তার মানুষদের তাকানো দেখে রুহি অভিকে অ্যাভয়েড করে চলে এসেছিল। অভি রায়জাদার নাম শুনলেও সেই হিসেবে তাকে দেখেনি, কিন্তু সে জানতো তার সেই ক্রাশ ছেলেটা অভিদ রায়জাদা। আর এত বড় মাফিয়া কি? রুহি একা একা বলতে থাকে। আগে ছিল ক্রাশ, আর আজকে জানতে পারলাম উনি একজন মাফিয়া। আচ্ছা, ওনার একটা নাম দিলে কেমন হয়? ভাবতে হচ্ছে। রুহি চোখ বন্ধ করে ভাবতে থাকে। একটু পরে একটা মেকে হাসি দিয়ে চোখ খুলে বলে, পেয়েছি। আগে ক্রাশ আর এখনের মাফিয়া মিলে হলো মাফিয়া ক্রাশ। ওয়াও, জাস্ট নামটা। রুহি ক্লান্ত থাকায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। এইদিকে রুহি লাইট অফ করে চেয়ারে বসে ভাবনায় ডুবে আছে। অভি মাথায় অনেক চিন্তা ঘুরছে। রুমের দরজা খোলা শব্দ শুনতে পেয়েই অভি সেদিকে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অভির মুখে হালকা হাসি ফোটে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে এগিয়ে এসে অভিকে হালকা করে জড়িয়ে ধরে। অভি ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোকে অনেক মিস করেছি ইয়ার। ছেলেটা দাঁত কেলিয়ে বলে, কেন? আমি কি তোর বউ নাকি? আমাকে মিস করছিস কেন?
অভি বিরক্ত হয়ে বলে। দেখ রায়হান, মজা করিস না। রায়হান হেসে বলে, ওকে ওকে ভাইয়া, আর মজা করব না। আচ্ছা বল, কি এত ভাবছিস? সব কাজ তো শেষ করে এসেছিস, আবার নতুন কি চিন্তা করছিস? অভি চেয়ারে বসে বলে, চিন্তার কি শেষ আছে নাকি? তুই আসিস বলেই তো একটু রেহাই পাই, না হলে এতদিনে পাগল হয়ে যেতাম। যাই হোক, ওখানকার সব কাজ হয়েছে? রায়হান ধপ করে বিছানায় শুয়ে বলে, সব কাজ শেষ, ডিল ফাইনাল, ইনভেস্টও করে দিয়েছিস, কাজ শুরু হয়ে গিয়েছে। অভি ওর ফোনটা হাতে নিয়ে গভীর কণ্ঠে বলে, খান ইন্ডাস্ট্রির কোম্পানির গোপনে নতুন কি কাজ চলছে জানিস? রায়হান শোয়া থেকে উঠে বসে বলে, না, কেউ বলেনি তো কিছু। নতুন কোনো ইনফরমেশন পেয়েছিস নাকি? অভি দাঁতে দাঁত চেপে বলে, কোম্পানির মালের সাথে বিভিন্ন জায়গার ড্রাগ সাপ্লাই করছে। রায়হান অবাক হয়ে চেঁচিয়ে ওঠে, হোয়াট? এত বড় কোম্পানির ড্রাগ সাপ্লাই করছে? আর ইউ শিওর? অভি রায়হানের দিকে ছোট ছোট চোখে তাকাতেই রায়হান হকচকিয়ে যায়। জোরপূর্বক হেসে বলে, মজা করছিলাম, তুই যখন বলছিস তখন তো সত্যি হবে। অভি আগের নয় গভীর কণ্ঠে বলে, হ্যাঁ, আমি পাক্কা শিওর। আর ড্রাগ সাপ্লাই করা হচ্ছে সেটা খান কোম্পানির মালিক বা কেউই জানে না। কোম্পানির একজন বিশ্বস্ত মানুষ তার সাঙ্গপাঙ্গ দিয়ে ড্রাগ সাপ্লাই করছে গোপনে। রায়হান বড় নিঃশ্বাস ফেলে বলে, ওকে, এটার ব্যবস্থা করছি, এখন চল ডিনার করবি। অভি দাঁড়িয়ে বলে, যাচ্ছি, কালকে সকালে এক জায়গায় যেতে হবে, তৈরি থাকিস। অভি কোথায় যাবে রায়হান জানে না, তাই বলে। কোথায় যাবি? অভি বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। রায়হান মাথা চুলকিয়ে অভির পেছন পেছন যায়। রায়হান হলো অভির বেস্ট ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট। অভিদের দেশে বিদেশে প্রায় অনেকগুলো অফিস কারখানা আছে। সে অফিস কারখানায় কোনো সমস্যা বা বড় কোনো ডিল হলে অভিদ বা রায়হান সেখানে উপস্থিত থাকে। সেই হিসেবে রায়হান আমেরিকা গিয়েছিল একটা ডিলের জন্য, কয়েকদিনের জন্য। রায়হান অভিদের সুখ দুঃখের সঙ্গী। অভিদ কখনো রায়হানের সাথে রেগে বা উঁচু গলায় কথা বলে না। অভিদের সব কাজে রায়হান থাকে। রায়হান অভিদের অফিস সামলায়, সাথে মাফিয়ার সব কাজেও থাকে। সূর্য এর কিরণ রুমের বন্ধ জানালা পর্দা ভেদ করে তীর্যক ভাবে চোখে মুখে পড়তেই রুহির মুখ কুঁচকে আসে। বিরক্তি নিয়ে অন্য পাশে ঘুরে যায়। রোদের কারণে আর ভালো করে ঘুমাতে পারল না রুহি। উঠে বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রুমে আসতেই ঘড়ির উপর চোখ যায়, সকাল 10টা বাজে। রুহি অবাক হয়ে বলে, হাই আল্লাহ, এত সময় হয়ে গিয়েছে আর আমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম। কিন্তু আম্মু আজকে আমাকে সকালে ডাকতে আসেনি কেন? যাই হোক, আমি নিচে যাই, না হলে আম্মুর বকা শুরু করবে। রুহি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ড্রয়িং রুমে পা রাখতেই রুহির সোফায় দুজন ছেলে আর কয়েকজন কালো পোশাক পরা ছেলে, বডিগার্ড আর কয়েকজন মেয়ে সার্ভেন্ট দেখতে পায়। প্রত্যেকটা মেয়ের হাতে বড় বড় থালা রয়েছে, উপরে লাল কাপড় দিয়ে ঢাকা। সবাইগুলোর সামনের দিকে থাকায় ছেলে দুজনের চেহারা রুহি দেখতে পায়নি। রুহিকে দেখে ওর আব্বু বলে ওঠে, রুহি এদিকে এসো। রুহি কিছু না বলে বাবার পাশে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। রুহির আম্মু এসে রুহিকে ওর আব্বুর পাশে বসিয়ে দেয়। রুহি মাথা তুলে এক পলক ছেলে দুটোর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। হঠাৎ ওর খেয়াল হয় ওর সামনে দুজন ছেলের মধ্যে একজন হলো অভি। রুহি আবার ফট করে তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। রুহি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ওর সামনের সোফায় সত্যি সত্যি অভি বসে আছে, সাথে রায়হান। তবে রুহি রায়হানকে দেখেনি, তাই চিনতে পারলো না। রুহি তরতর করে ঘামছে। রুহির বাবা রুহিকে এমন অবস্থায় দেখে দাঁড়িয়ে বলে, কি হলো রুহি, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আর এত গামছা কেন? রুহি ঢোক গিলে একবার অভির দিকে আর একবার বাবার দিকে তাকায়। অভির মুখে বাঁকা হাসিটা দেখে রুহি আরো ভয় পাচ্ছে।
রাইমা এসে রুহির হাত ধরে কানে ফিসফিস করে বলে, আপু চুপ করে বসে থাক, না হলে আম্মু বকা দিবে। এত লোকের মাঝে বকা শুনতে ভালো লাগবে না, তাই বলছি চুপচাপ বসে থাক, আর আব্বু যা বলে তাই উত্তর দে। রাইমা কথাটা বলে সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রুহিকে আবার সুন্দর করে বসিয়ে দেয়। রুহির আব্বু রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, তুমি অবিদ রাজা দেখেছেন? রুহি অনেক ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রুহির আব্বু রুহির আম্মুকে চোখের ইশারায় কিছু বলতেই রুহির আম্মু রুহিকে সেখান থেকে নিয়ে রুমে চলে যায়। ওরা যেতেই রুহির আব্বু অভি আর রায়হানকে বলে ওঠে, তুমি আমার মেয়েকে সারা জীবন সুখী রাখতে পারবে তো? অভি উঠে রুহির আব্বুর পাশের সোফায় বসে ওনার এক হাত ধরে বলে, আঙ্কেল, আমি কথা দিচ্ছি রুহিকে কোনো কষ্ট পেতে দেব না। আর যদি কোনোভাবে কেউ রুহিকে কষ্ট দেয় তাহলে তাকে আমি জানে মেরে ফেলব। প্লিজ আঙ্কেল, আপনি রাজি হয়ে যান। আমি রুহিকে খুব ভালোবাসি। রুহির আব্বু হালকা হেসে বলে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু রুহি রাজি হবে তো? রুহির আব্বুর চিন্তিত মুখ দেখে অভি আশ্বস্ত করে বলে, আঙ্কেল, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি রুহিকে রাজি করাবো। আপনি শুধু বিয়ের আয়োজন শুরু করুন। রুহির আব্বু হেসে বলে, ঠিক আছে, আমি সব দেখছি। তুমি রুহির সাথে কথা বলে আসো, আমি রায়হানের সাথে কথা বলছি। অভি হেসে দাঁড়িয়ে যায়। মেয়েদের ইশারা করতেই হাতের সব থালাগুলো একে একে টেবিলের উপরে রেখে দেয়। রুহি মাথায় হাত দিয়ে বসে আছে। কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু এখন কান্না করতে পারবে না। একটু আগে ওর মা আর বোন বলল অভি রুহিকে বিয়ে করতে চায়। আজকে সেই প্রস্তাব নিয়ে বাড়িতে এসেছে। রুহির আম্মু আব্বু সবাই রাজি। বাইরে থেকে রুহির আব্বু ডাকতেই দুজন বাইরে চলে যায়। রুহির চোখের পানি বেরিয়ে আসে। অভি রুহিকে বিয়ে করবে সেটা নিয়ে রুহি ভাবছে না। চোখের সামনে অভিকে খুন করতে দেখেছিল, সেটা এখনো মনের মধ্যে গেঁথে আছে। মাফিয়া হলো কি চোখের সামনে খুন করতে দেখলে তো ভয় করবেই, আবার তাকে বিয়েও করতে হবে, সেটা নিয়ে রুহি ভয় পাচ্ছে। অভি রুহির রুমে ঢুকে দরজা লক করে দেয়। মুখে রয়েছে বাঁকা হাসি, কিন্তু রুহির দিকে তাকাতেই সেটা উধাও হয়ে মুখটা গভীর হয়ে যায়। রুহি কারো উপস্থিত অনুভব করতে তাড়াতাড়ি চোখ মুছে পেছনে তাকায়। পেছনে তাকাতেই অভিকে দেখতে পেয়ে রুহি ভয় পেয়ে যায়। অভি কয়েক পা এগিয়ে রুহির সামনে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলে, কাঁদছো কেন তুমি? অভির গভীর কণ্ঠ শুনে আবার কেঁদে দেয়। অভি রেগে ধমক দিয়ে বলে, চুপ। মুখ থেকে আর একটু কান্নার আওয়াজ আসলে মেরে ফেলবো। ধমক শুনে রুহি কেঁপে উঠে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। অভি রুহির কাছে এগিয়ে বলে, তুমি কি বিয়েতে রাজি? রুহি মাথা নেড়ে বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। অভি ভ্রু নাচিয়ে বলে, কেন? আমি কি এমন করলাম যে আমাকে বিয়ে করতে চাইছো না? নাকি আমি দেখতে খারাপ? রুহি নাক টেনে বোকার মতো বলে, না তো, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, বাট আপনি মানুষ খুন করেন, তাই আমি আপনাকে বিয়ে করব না। অভি মুখটা ঘুরিয়ে একটু হাসে, আবার মুখটাকে গভীর বানিয়ে বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমাকে ছেড়ে দেব? ভুলেও এসব ভাবনা চিন্তা করবে না। বিয়েতে রাজি না হলে খুব খারাপ হবে। হয়তো কালকে সেই লোকটাকে যেভাবে মেরেছিলাম তোমার পরিবারকেও হয়তো সেরকম পরিস্থিতিতে পড়তে হতে পারে। তাই ভেবেচিন্তে উত্তর দাও। রুহি চমকে অভির দিকে তাকায়। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অভি তীক্ষ্ণ নজরে রুহির দিকে তাকিয়ে বলে, বলো, বিয়েতে রাজি কিনা? রুহি চটপট করে বলে, না, আমার পরিবারের কিচ্ছু করবেন না, আমি বিয়েতে রাজি। অভি হেসে রুহির গালে হাত রেখে বলে, গুড, ওকে বাই, আমি আজকে আসছি। বলে অভি দরজা খুলে বেরিয়ে যায়। রুহি দরজা লাগিয়ে কান্না ভেঙে পড়ে। অভি রায়হান রুহির আব্বু আম্মুর সাথে সব কথাবার্তা করে সবাইকে নিয়ে চলে যায়। অভি রায়হান গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়।
বাকি গাড়িতে বডিগার্ড সার্ভেন্ট রয়েছে। রায়হান অভির দিকে এক চোখ ছোট করে তাকিয়ে বলে, এই তুই আমাকে বন্ধু বলিস? আমি দেশে ছিলাম না আর এত কিছু হয়ে গেল, কিন্তু তুই আমাকে কিছু জানালি না। অভির মুখে গভীর ভাব এনে বলে, জানিয়ে কি হতো? তুই কি ওখানে বসেই আমার বিয়ে ঠিক করে দিতি? রায়হান ইনোসেন্ট মুখ করে বলে, না তা নয়। আচ্ছা এখন বল কোথায় যাবি? অভি বাইরের দিকে তাকিয়ে বলে, আর কোথায়? অফিসে যাব, তারপর বিকেলে খান কোম্পানিতে যেখানে ড্রাগস সাপ্লাই করা হয় সেই গোডাউনে যাব। রায়হান মোবাইল হাতে নিয়ে বলে, ওকে, তাহলে আমি সব খোঁজ খবর বের করতে বলছি। অভি বলে। রুহি কান্না করতে করতে মাথা ব্যথা করে ফেলেছে। কিছুক্ষণ পরে দরজায় কেউ বাড়ি দিতেই রুহি তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসে। রুমে এসে দরজা খুলে দিয়ে বিছানায় বসে পড়ে। রাইমা এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ডুলতে ডুলতে বলে, আপু দেখছিস আমার দুলাভাইটা কত হ্যান্ডসাম, কি কিউট, আহা! আর কি যে বলবো, আমার তো ভাইয়াকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। রুহি মুখ বাঁকিয়ে বলে, তো খেয়ে ফেলো না, আমাকে আর বিয়ে করতে হবে না। রাইমা দুঃখী দুঃখী মুখ করে বলে, কি করে খাবো, ক্রাশ বলে কথা। আর দুলাভাইকে খেয়ে ফেললে তো তুই বিধবা হয়ে যাবি, তখন সবাই আমাকে বড় বোনের স্বামীর খুঁড়ি বলবে। রুহি মাথা নিচু করে আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বলে, আচ্ছা আব্বু আম্মু এই বিয়েতে রাজি হলো কেন? অভিত রায়জাদা কত বড় মাফিয়া, তার সাথে আমার বিয়ে হবে, আব্বু আম্মু কি করে রাজি হলো আমি বুঝতে পারছি না। রাইমা কিছু বলার আগেই দরজার সামনে থেকে রুহির আব্বু ভেতরে আস্তে আস্তে শান্তভাবে বলে উঠে, যাই করেছি তোমার ভালোর জন্য করেছি, এখন বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারবে। রুহি আর কিছু বলে না। রুহি কোনোদিন মা বাবার কথার উপর কথা বলেনি, আর তার মা বাবার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। ওরা যা করবে ভেবে করবে, আর রুহির ভালোর জন্যই করবে, এটা রুহির বিশ্বাস করে। কিন্তু রুহির ভয় আর চিন্তা হচ্ছে অভিকে খুন করতে দেখেছে। আবার একটু আগে রুহিকে থ্যারয়েড দিয়ে গিয়েছে। অভির থ্যারয়েডটা শুনে অভির প্রতি রুহির মনে খানিকটা ঘেন্না জন্মেছে। আব্বু রুহির মাথায় হাত রেখে বলে, যাও, অনেক সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নাও। রুহি মাথা নেড়ে হ্যাঁ বলে। রুহির আব্বু রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার রুহির কাছে এসে বলে, রুহি, অভিত বলেছে ও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। আমি বলেছি তুমি যখন চাইবে তখনই তোমার বিয়ের ডেট ফেলা হবে। এখন তোমার কি মত সেটা বলো। রুহি একটা নিঃশ্বাস ফেলে বলে, আব্বু তোমরা যখন চাইবে তখনই। রুহির আব্বু হেসে বলে। ঠিক আছে। রুহি ড্রয়িং রুমে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। ভার্সিটিতে কালকে নবীনবরণ উৎসব থাকায় আজকে বন্ধ দেওয়া হয়েছে, তাই রুহি আজকে ভার্সিটির কোনো ঝামেলা নেই। অভিদ আসার কথা রুহির আব্বু জানতো না, বিধায় অফিসে আগে থেকে ছুটি নিতে পারেনি, তাই আজকে দেরি করে অফিসে যেতে হয়েছে। রুহি তার রুমে গিয়ে সব দরজা জানলার পর্দা টেনে দেয়, রুমটাকে অন্ধকার করে রাখে। রুহি সূর্যের আলো একদম পছন্দ নয়, দিনের আলো দেখলে ওর গা জ্বলে ওঠে। রাত বাদে সারাদিন রুমের পর্দা দেওয়া থাকে। রুহি তার ফোনটা চার্জ থেকে খুলে অন করতেই ওর ফোনে কারি কারি কল আর মেসেজ আসে। রুহি একটা মেসেজ দেখে বুঝে গিয়েছে কার মেসেজ কল। রুহি কপালে হাত দিয়ে বিছানায় বসে পড়ে। হঠাৎ রুমের ভেতর কেউ হুড়মুড়িয়ে ঢুকতে রুহি লাফিয়ে দাঁড়িয়ে যায়। সামনে তাকাতেই তার একমাত্র প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড শিমুকে দেখতে পায়। শিমু কোমরে হাত দিয়ে রক্তাক্ত চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি ঢোক গিলে মুখে জোরপূর্বক একটা হাসি টেনে হাত বাড়িয়ে বলে, হাই। রুহি এই একটা কথাই যেন মনে হচ্ছে বাক্যে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছে। মিশু চোখ বন্ধ করে একটা জোরে চিৎকার দেয়, তারপর রেগে হালকা চেঁচিয়ে বলা শুরু করে, রুহির বাচ্চা রুহির বাচ্চা উগান্ডা, অসভ্য মেয়ে কোথাকার, তোর এত বড় সাহস কি করে হয়? আমার ফোন ধরিস না, তার উপর ফোন বন্ধ করে রাখিস। তোর কোনো ধারণা আছে
যে আমি কত টেনশন করছিলাম? কালকে নবীনবরণ উৎসবে তুই বলেছিলি ভার্সিটিতে যাবি। তা রুহি ম্যাডাম, আপনি কোথায় ছিলেন কালকে? কালকে সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছি আমি। কত ফোন মেসেজ দিয়েছি, একবারও ফোন রিসিভ করিসনি তুই। আবার রাতে ফোন বন্ধ করে রেখেছিস, সকালেও ফোন বন্ধ পেয়েছি। তোর কোনো ধারণা আছে আমি কতটা টেন্স ছিলাম? এক নাগারে কথাগুলো বলে তারপর থেমে নিঃশ্বাস নেয়। রুহি এতক্ষণ কানে হাত দিয়ে রেখেছিল। মিশুর কথা শেষ হতেই কান থেকে হাত সরিয়ে বলে, ঠান্ডা পানি দেবো? মিশু রেগে বড় বড় চোখে রুহির দিকে তাকাতেই রুহি আবার মিনমিন গলায় বলে, একটু শান্ত হয়েন, তারপর না হয় আমি সব বলছি। মিশু রুহির দিকে তেড়ে আস্তে আস্তে বলে, কিসে শান্ত হব? আর কি সব বলবি তুই? কি বলার বাকি আছে? রুহি মিশুকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে, প্লিজ কাম ডাউন, তুমি বসো, আমি আসছি। বলে রুহি রুম থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার সময় রুহির আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে রুহিকে বলে, কি রে, মিশুর চিৎকার শুনলাম, আজকে আবার কেন রেগে গেছে? রুহি ওর আম্মুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এখন যদি ওর আম্মু মিশুর কাছে যায় তাহলে ও জানতে পেরে যাবে যে রুহি কালকে ভার্সিটিতে যায়নি, আর জানলে অনেক প্রশ্ন আর বকা শুনতে হবে। তাই রুহি ওর আম্মুকে বলে, আরে আম্মু, তুমি তো জানোই মিশু মাঝে মাঝেই রেগে যায়। আচ্ছা, এসব বাদ দিয়ে তুমি রান্না করো। আর রাই কোথায়? বাড়িতে সবাই মাঝে মাঝে রাইমাকে রাই বলে। রুহির আম্মু কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, কলেজে গিয়েছে। রুহি রুমের দিকে যেতে যেতে বলে, ও আচ্ছা, তুমি রান্না করো, হেল্প লাগলে আমাকে ডেকো, ঠিক আছে? রুহির আম্মু ঠিক আছে বলে আবার রান্নাঘরে চলে যায়। রুহি তার রুমে এসে মিশুকে ঠান্ডা পানি খাইয়ে ঠান্ডা করে। মিশু শান্ত কণ্ঠে বলে, বল, কালকে ফোন ধরিসনি কেন? রুহি মুখ লটকিয়ে বলে, ফোন তো ব্যাগে ছিল, তাই সন্ধ্যায় ফোন বের করেছিলাম। তবে তোর ফোন মেসেজ খেয়াল করিনি, তাই একটা কাজ করে আবার ফোন বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মিশু চোখ ছোট ছোট করে বলে, মানে তুই কালকে ভার্সিটিতে না গিয়ে কোথায় গিয়েছিলি যে ফোন ব্যাগে ছিল? রুহি উঠে দরজা লাগিয়ে মিশুর পাশে বসে মিশুকে একে একে কালকে থেকে আজকে ঘটা সব ঘটনা বলে। সব শুনে মিশু হা করে তাকিয়ে আছে। রুহি মিশুর থুতনি ধরে মুখটা বন্ধ করে দেয়। মিশু অবাক হয়ে রুহিকে বলে, ভাই, আমাকে একটা চিমটি কাট। রুহি মিশুর হাতে চিমটি দিতেই মিশু লাফিয়ে উঠে হাত ডলতে ডলতে বলে, উফ, এত জোরে চিমটি দিতে বলেছি? রুহি রেগে মিশুর দিকে তাকিয়ে বলে, তুই এমন করছিস কেন বুঝতে পারছি না। ঢং না করে এখন কি করব সেটা বল। মিশু অবাক হয়ে বলে, কি করবি মানে? বিয়ে করবি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, দ্য গ্রেট অভিট রায়জাদা ও আর গ্রুপ অফ কোম্পানি ওনার, অ্যান্ড হি ইজ গ্রেট মাফিয়া কিং, যার ভয়ে সবাই থরথর করে কাঁপে, যার জন্য দেশ বিদেশের সব মেয়েরা পাগল। সেই অভিট রায়জাদা তোকে বিয়ে করতে চাইছে। শুধু চাইছে না, তোকে বিয়ে করার জন্য থ্রেট পর্যন্ত দিয়ে গিয়েছে। আমার কি যে করতে ইচ্ছে করছে কি বলবো তোকে। আমার ক্রাশ আমার দোলাভাই হবে। ও মাই আল্লাহ, আমি সত্যিই পাগল হয়ে যাব। আমাকে বিয়ে করতে চাইলে আমি তোর সাথে সাথে বিয়ে করে ফেলতাম, আর তুই কি না বিয়েতে রাজি না? উফ, কি বলবো আমি তোকে। রুহি বিরক্ত হয়ে বলে, তোর কাছে আমি হেল্প চাইছি আর তুই বলছিস কি বলবি? থাক, তোর কিছু বলতে হবে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। মিশু রুহির কাঁধে হাত রেখে বলে, কি আর হবে বিয়ে ছাড়া? যাই হোক, চল বাইরে ঘুরতে যাই। রুহি মিশুর হাত সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ছাড়, এখন বাইরে যেতে ভালো লাগছে না। মিশু ঠিক আছে বলে বিছানায় শুয়ে গেম খেলতে থাকে। মিশুকে দেখে রুহিও ফোন নিয়ে বসে পড়ে। রাতে অফিস শেষ করে অভিদ, রায়হান আর কয়েকজন বডিগার্ড একটা গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। অভি গভীর গলায় বলে, ঠিকঠাক ইনফরমেশন দিয়েছো তো, নাকি আমাদের বোকা বানাচ্ছে?
রায়হান বিরক্ত নিয়ে ফিস ফিস করে বলে, ভাইরে ভাই, আমি কি তোকে ভুল ইনফরমেশন দেবো নাকি? আমি সব খোঁজ খবর নিয়ে তারপর তোকে বলছি। এবার ভেতরে গিয়ে আমাকে উদ্ধার কর। অভি রায়হানকে একটা লুক দিয়ে ভেতরে যায়। রায়হান শার্টের কলারটা টেনে অভির পেছন পেছন হিরো স্টাইল করে যেতে থাকে। অভিদ গোডাউনের দরজার সামনে এসে জোরে একটা লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। এত জোরে আওয়াজ শুনে সবাই দরজার দিকে তাকাতেই অভিদকে দেখে এক একজনের প্রাণ যায় যায় অবস্থা। তখন ভেতর থেকে একজন আসে, সে অভিকে দেখেনি। লোকটা সবার দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি হাত চালাও, আরও মাল সাপ্লাই করতে হবে। রায়হান এগিয়ে এসে বলে ওঠে, আগে এখান থেকে বেঁচে বের হয়েন, তারপর না হয় মাল সাপ্লাই করবি। রায়হানের কথা শুনে লোকটা ওদের দিকে তাকায়। অভিকে দেখে কলেজা শুকিয়ে যায়। উল্টো দৌড় দিতে নিলেই অভি সামনে পড়ে থাকা একটা মোটা লাঠি পা দিয়ে ছুঁড়ে মারে, আর লোকটার হাঁটুতে লাগতেই সে উল্টিয়ে খেয়ে পড়ে। রায়হান গিয়ে লোকটার কলার ধরে উঠায়। বডিগার্ডগুলো লোকগুলোকে ধরতে আসলে এক একজন মারপিট শুরু করে। অভিদের বডিগার্ডগুলো বডি বিল্ডার হওয়ায় এক একটাকে তুলে আছাড় মারছে। সবাই মাটিতে কাতরাতে থাকে। রায়হান সেই লোকটাকে একটা চেয়ারে বসিয়ে রশি দিয়ে বেঁধে দেয়। অভি পাশ থেকে একটা চেয়ার এনে লোকটার সামনে বসে পড়ে। রায়হান বডিগার্ডকে উদ্দেশ্য করে বলে, আগুনে গরম করা রড আর বড় পাত্রে পানি নিয়ে এসো। তিনজন বডিগার্ড গোডাউন থেকে বেরিয়ে যায়। অভি লোকটার দিকে তাকিয়ে গভীর গলায় বলে, তুই খান কোম্পানিতে কি করছিস? তুই তো রহমান গ্রুপ অফ কোম্পানিতে একজন কর্মচারী ছিলি। সেখানের মুখ রেখে এখানে এসে ড্রাগ সাপ্লাই করছিস কেন? লোকটা দাঁত কিরমির করে বলে, ওহ সুখ, ওই আখিল রহমান এর কোম্পানিতে গোপনে ড্রাগ সাপ্লাই করতাম, সেটা ওই আখিল জানতে পেরে আমাকে সেখান থেকে বের করে দিয়েছে, তাই এখানে এসেছি। কিন্তু এখানে এসেও লাভ হলো না। তোর জন্য এতদিন ছিল আখিল, আর এখন তুই। তোরা দুইজন শত্রু হলে কি হবে? তোদের দুইজনের জন্য কালো ব্যবসা করে কেউ শান্তি পেল না। বডিগার্ড রড আর পানি নিয়ে এসেছে। রায়হান রাগে রি রি করছে, আর অভি বাঘের লোক নিয়েছিল। এবার বাঘের মতো গর্জন করে উঠে বলে, চুপ! তোদের মতো মানুষকে পৃথিবীতে জায়গা দেওয়া মানে পৃথিবী নোংরা করা। তোদের জন্য হাজার হাজার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছে। তোকে কি করে বাঁচিয়ে রাখবো বল? অভি বাঁকা হেসে গরম রডটা নিয়ে লোকটার হাতের উপর রেখে চেপে ধরে। লোকটা যন্ত্রণায় চিৎকার করে ছটফট করে যাচ্ছে, কিন্তু অভি সেদিকে পাতাও দেয় না। পায়েও রড দিয়ে ছ্যাঁকা দেয়। লোকটা অধমরা হয়ে গিয়েছে। এবার রায়হান বড় পানির পাত্রের মধ্যে পাশের একটা দেয়ালের থেকে একটা তার ছুঁড়িয়ে ওয়ানিয়ার মধ্যে দিয়ে দেয়। তারটায় লাইন রয়েছে। রায়হান লোকটাকে ধাক্কা দিয়ে পাত্রের মধ্যে ফেলে দেয়। লোকটা ছটফট করতে করতে একসময় সেইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অভিরা সবাই বেরিয়ে আসে। গোডাউন থেকে ভেতরে সব কয়টা লোককে বাইরে বেঁধে নিয়ে আসে। লোকগুলোকে গোডাউনের সামনে ফেলে রাখে। অভি হাত সামনে রাখতেই একজন বডিগার্ড পকেট থেকে লাইটার বের করে দেয়। অভি সেরা দিয়ে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। অভি রায়ান একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হেসে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে অভি রায়ান ফ্রেশ হয়ে ডিনার করতে বসে। রায়হানের নিজের ফ্ল্যাট আছে, তবে অভি রায়হানকে সেখানে থাকতে দেয় না। অভি রায়হানকে সব সময় পাশে রাখতে চায়, তবে রায়হান মাঝে মাঝে অভির সাথে রাগ করলে বা ইচ্ছে করলে অভিকে না বলে সেখানে চলে যায়। অভিকে বললে অভি কোনোদিন যেতে দেবে না। তাই ডিনার শেষ অভি রায়হান কিছু দরকারি কথা বলে কথা শেষ করে ক্লান্ত থাকায় দুইজন যার যার রুমে চলে যায়। অভি প্রচণ্ড ক্লান্ত হলেও রুমে এসে ফোন নিয়ে রুহির নাম্বারে কল করে। রুহি খাটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফোনে রিং হতেই শব্দ শুনে রুহি ঘুম থেকে উঠে পড়ে। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখে অভি ফোন করেছে। রুহি বিরক্ত নিয়ে কলটা কেটে পাশে রেখে দেয়।
কলটা কাটাই অভি রেগে যায়। রুহির নাম্বারে মেসেজ অপশনে গিয়ে কুইকলি পিক আপ দ্য কল, আদারওয়াইজ আই উইল কিল ইউ টাইপ করে কয়েকটা অ্যাংরি ইমোজি দিয়ে সেন্ড করে দেয়। ফোনে মেসেজের শব্দে রুহি আবার ফোনটা হাতে নেয়। অভির মেসেজ দেখে ঢোক গিলে সেকেন্ডের মাঝে আবার কল আসে। রুহি ভয় পাচ্ছে রিসিভ করতে, যদি বকা টকা দেয় সেজন্য। একটু সাহস নিয়ে ফোনটা রিসিভ করে কানে নিতেই অভির রাগী গলাটা শুনতে পাই। তুমি কি আমাকে তোমার সাহস দেখাতে চাইছো নাকি অ্যাভয়েড করতে চাইছো? ভালো করে বলো তো। শুনে রাখো, যাই করার চেষ্টা করো না কেন, আমার থেকে কোনো দিন ছাড়া পাবে না, আর আমাকে তোমার সাহস দেখাতে আসবে না, বুঝেছো? রুহি ভেঙচি দিয়ে রেগে ঝাঁঝালো গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি, আর বোঝাতে হবে না। এই রাতের বেলায় অসভ্যদের মতো ফোন দিয়েছেন কেন সেটা বলুন। অভিকে অসভ্য বলাই অভি একটু রেগে যায়, তাই ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব মেয়ে, এভাবে কি নিজের হবু বরের সাথে কেউ কথা বলে? কে শিখিয়েছে এসব তোমাকে? আমার শ্বশুর শাশুড়ি, শালি, সবাই তো খুব সুন্দর করেই কথা বলে। তোমার তো দেখি সব শিক্ষা নষ্ট হয়ে গিয়েছে। কার সাথে কেমন আচরণ করতে হয় সেটাও ভুলে গিয়েছো। রুহি কোনোদিনও কারোর সাথে এভাবে কথা বলেনি, তাই নিজেও অপরাধ বোধ করলো নিজের বলা কথায়। চোখে থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ভাঙা গলায় বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি, মুখ থেকে বেরিয়ে গিয়েছে। আর কোনোদিন এভাবে বলবো না, সত্যি বলছি, আমি সত্যি এভাবে বলতে চাইনি। বলে ফুফিয়ে কেঁদে দেয়। অভি অবাক হয়ে গিয়েছে রুহির কান্নার আওয়াজ শুনে, মনে মনে বলে, ছোট্ট ছোট্ট কোথাও কাদা লাগে মেটার। যাই হোক, খুব মিষ্টি লাগছে ঠান্ডার আওয়াজটা শুনতে। আমার ভবিষ্যৎ বউয়ের গলাটা কতই মিষ্টি। এসব ভেবে অভি নিঃশব্দেই হেসে দেয়। একটু আবেগ কমাইয়া গলায় বলে, আরে পাগলি, কাঁদছো কেন এভাবে? কান্না বন্ধ করো। আমি তো এমনি বলেছি, আর তুমি কান্না শুরু করে দিলে। রুহি আস্তে আস্তে কান্না থামিয়ে নিচু সুরে বলে, সরি, আমি আপনাকে এভাবে বলতে চাইনি। অভি হেসে বলে, ইটস ওকে বাবা। আচ্ছা বলো, কাঁদলে কেন? রুহি মাথা নিচু করে নিচু সুরে বলে, আসলে এভাবে কারোর সাথে কথা বলিনি, তাই খারাপ লেগেছে, আর কান্নাও পেয়েছে। অভি মুচকি হেসে আবার গভীর গলায় বলে, ঠিক আছে, আর শোনো, এরপর থেকে ছোট ছোট কারণে কাঁদবে না, বুঝেছো? শীত কাঁদুনি, অভিত রায়জাদার বউ তুমি। কথায় কথায় কাঁদলে মানুষ ভাববে আমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি। রুহি নাক ফুলিয়ে বলে, আমি বাচ্চা নই, আর আপনি আমাকে চিৎকাদুনি কেন বলছেন? অভি শান্তভাবে বলে, তোমাকে তো কালকে থেকে কাঁদতে দেখলাম, তাই তোমাকে শীত কাঁদুনি মনে হচ্ছে। রুহি বলে ভেঙায়। অভি হালকা হাসে। অভির মুখে কালকের কথা শুনতেই রুহি কালকের কথা খেয়াল আসে। রুহি হালকা কেসে বলে, আচ্ছা, একটা কথা বলবো। অভি তার বিছানায় ধপ করে শুয়ে বলে, একটা কেন, হাজারটা কথা বলো, পারমিশন নেওয়ার কিছু নেই। রুহি মিনমিন গলায় বলে, কালকে সেই লোকটাকে কেন মেরে ফেলেছিলেন? অভি বাঁকা হেসে বলে, সেটা পরে জানতে পারবে। এখন আমি অনেক ক্লান্ত, রেস্ট নেব। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, না হলে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, ডিনার করেছো তো? রুহি নিঃশ্বাস ফেলে বলে, গুড নাইট। অভি মোবাইলে শব্দ করে চুমু দিয়ে বলে, লাভ ইউ অ্যান্ড হ্যাপি গুড নাইট বউ। অভি বলে ফোনটা কেটে দেয়। অভির শান্তির হাসি দেয়। রুহির সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অভি ফোন রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রুহি এখনো ফোন কানে নিয়ে রেখেছে। অভিদের বউ ডাকটা শুনে রুহির মনে শিহরণ বয়ে গিয়েছে। কিছু মুহূর্তের জন্য এক অন্যরকম অনুভূতি হচ্ছিল।
অভি ফোন কেটে দেওয়ায় রুহির একটু মন খারাপ হয়ে গেল। রুহি মন খারাপ করে পাশে ফোনটা রেখে শুয়ে পড়ে। সকালে রুহির ভার্সিটিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। টেবিলে বসে খেতে খেতে টিভির দিকে তাকাচ্ছে। রাইমা টিভি অন করে কার্টুন দেখছিল। হাতে রিমোট থাকায় হাত লেগে অন্য একটা চ্যানেলে এসে পড়ে। সেটা নিউজ চ্যানেল ছিল। রাইমা চ্যানেল পাল্টাতে গিয়ে নিলেই একটা নিউজ শুনে রুহি বলে ওঠে, দাঁড়া 1 মিনিট, একটু এই খবরটা শুনে নেই প্লিজ। রাইমা রিমোট রেখে মোবাইল নিয়ে বসে। মিস্টার মিরাজ বিজনেসম্যান অভিত রায়জাদার কোম্পানির একজন কর্মচারী ছিল। পরশু দুপুরে সে তার কোনো এক গোপন কাজের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যায় বাড়ি থেকে এবং বিকেলের দিকে রোডের পাশে সেই গাড়ির ব্লাস্ট হতে দেখা যায়। কয়েকজন লোকজন দেখে পুলিশকে ফোন করে সব জানানো হয়। পুলিশ এসে মিস্টার মিরাজের লাশ উদ্ধার করে। গাড়ির ব্লাস্টের কারণে মিস্টার মিরাজ এর লাশটা ক্ষত বিক্ষত এবং জঘন্যভাবে পুড়ে গিয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে না যে এটা কার লাশ। ইনভেস্টিগেশন করে জানানো হয়েছে এটা মিস্টার মিরাজের লাশ। টিভিতে মিস্টার মিরাজের ছবি দেওয়া হয়। রুহি সেটা দেখে ভয় পেয়ে যায়, কারণ অভি সেদিন যাকে খুন করছিল সেটাই মিস্টার মিরাজ। কাল রাতে খান কোম্পানির গোডাউনে আগুন লাগানো হয়েছিল। গোডাউনের ভেতর মিস্টার মিলাদকে পাওয়া গিয়েছে মৃত অবস্থায়। হাতে পায়ে গরম রড দিয়ে চেপে রাখা হয়েছিল। তারপর পানিতে কারেন্ট দিয়ে তাতে মিস্টার মিলাদকে সেখানে ফেলে মারা হয়েছে। গোডাউনের বাইরে আরও কয়েকজন লোককে পাওয়া গিয়েছে। তাদের দেখে মনে হচ্ছে তাদেরকে কেউ মেরেছে। গোডাউনের অসংখ্য ড্রাগস পাওয়া গিয়েছে। খান কোম্পানির মালিকের বিস্তৃত মানুষ ছিল মিস্টার মিলাদ। তথ্য অনুযায়ী জানানো গিয়েছে মিস্টার মিলাদ গোপন খানে কোম্পানির মালের সাথে ড্রাগস সাপ্লাই করে। সেটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই। রহমান গ্রুপ অফ কোম্পানিতে ড্রাগস সাপ্লাই করত এবং সেটা আকিল রহমান জানতে পেরে তাকে অফিস থেকে বের করে দেয়। তাই সে এবার খান কোম্পানিতে একই কাজ শুরু করে। মিস্টার মিলাদ কর্মকাণ্ডে কথা জানতে পেরে সবাই বুঝতে পেরেছে মিস্টার মিলাদকে মাফিয়া কিং অভিত রায়জাদা মেরেছে। রুহি বিষম নিয়ে তাকিয়ে আছে টিভির দিকে, আর রাইমা খুশিতে নাচছে। রুহি রাইমার নাচ দেখে আরও অবাক হয়ে গিয়েছে। অবাক হয়ে রাইমাকে বলে, তুই এভাবে নাচছিস কেন? রাইমা এসে রুহিকে নিয়ে নাচতে নাচতে বলে, দেখছিস আপু, আমার দুলাভাইটা কত ভালো, একটা খারাপ লোককে মেরে ফেললো। অ্যান্ড আমি 90% শিওর ওই মিস্টার মিরাজকেও ভাইয়াই মেরেছে। সবাই যদি জানতে পারে অভিত রায়জাদা আমার আপুর হবু হাজবেন্ড, তাহলে তো সবাই তোকেও ভয় পাবে। আর আমি গর্বর সাথে সবার সাথে কথা বলবো যে অভিত রায়জাদা আমার দুলাভাই। রুহি ঝাড়া মেরে রাইমা থেকে নিজেকে ছাড়িয়ে বলে, মানে তোরা কি বুঝতে পারছি না আমি? ওই লোকটা মানুষ খুন করবে আর তুই গর্ব করবি? লাইক রিয়েলি? এই খুনের সাথে আমার বিয়ে কেন ঠিক করেছে আমার মাথায় ঢুকছে না। রাইমা বুড়ো কুচকে বলে, খুনি মানে কি? ভাইয়া যে একটা ড্রাগস পাচারকারী লোককে মেরে ফেলেছে, এতে তো সবারই লাভ হলো। রুহি দেখো, অনেকেই ভাইয়ার ভয়ে ড্রাগস পাচার করা বন্ধ করে দেবে বা ভাইয়ার ড্রাগস ব্যবসা করতেই দেবে না, আর ছোট বড় ছেলেমেয়েরা ড্রাগস নেওয়া থেকে মুক্ত পাবে। ভাইয়া কত ভালো কাজ করলো, আর তুমি খুনি বলছো? বলে রাইমা টিভি অফ করে রুমে চলে যায়। কলেজে যাবে তাই রেডি হতে। রুহি খাবার রেখে বেরিয়ে যায়। রিক্সায় উঠে ভাবতে থাকে, সত্যি অভি একটা ভালো কাজ করেছে। তবে সেই দিন মিস্টার মিরাজকে কেন খুন করলো বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে এসে পৌঁছায়। রুহিকে দেখে মিশু রুহির কাছে আসে। দুইজন কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ। রুহি মিশু ক্লাস শেষ করে ভার্সিটির গেটের সামনে আসতে সেখানে অনেক ভিড় দেখতে পায়। রুহি মিশু একে অপরের দিকে তাকায়। দুজনের কেউ বুঝতে পারছে না সেখানে এত ভিড় কেন। রুহি আর মিশু সেখানে গিয়ে কিছু দেখতে পায় না। দেখতে পাবে কি করে? ভার্সিটির অর্ধেক মেয়ে ভিড় করে রেখেছে। মিশু রুহিকে নিয়ে ভেতরে গিয়ে দেখে অভিত মুখ লাল করে দাঁড়িয়ে আছে, সাথে রায়হানও। তবে রায়হান ওদের থেকে আগে ভাগেই গাড়িতে উঠে গিয়েছে।
পাশে বডিগার্ডগুলো মেয়েদেরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কয়েকটা বেহায়া মেয়ে রয়েছে না। মিশু রুহিকে নিয়ে অভিদের কাছে গিয়ে দাঁড়াতেই বডিগার্ড অন্য মেয়েদের সরাতে আরও ব্যস্ত হয়ে পড়ে। রুহি মিশুকে বডিগার্ড কিছু না করায় কিছু মেয়ে রুদ্ধ নজরে তাকিয়ে আছে। অভিদ রুহিকে দেখে মন ভোলানো হাসি দিয়ে রুহিকে টান দিয়ে কাছে এনে জড়িয়ে ধরে। সবগুলো মেয়ের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। সবাই রসগোল্লার মতো বড় বড় চোখে ওদের দিকে তাকিয়ে আছে, আর মিশু রায়ান মিটমিট করে হাসছে। এত মানুষের সামনে এভাবে জড়িয়ে ধরাই রুহি লজ্জায় পড়ে যায়। অভি রুহিকে ছেড়ে ওর দিকে তাকিয়ে দেখে রুহি মুখ লাল হয়ে গেছে। অভি মুচকি হেসে সবার দিকে তাকায়। সবাই এখনো হা করে বড় বড় চোখে তাকিয়ে আছে। এত বড় শখটা কেউ নিতে পারছে না। অভি এক ভুরু উঁচু করে তার স্টাইলে বলে, রুহি is my all be wife and you all stay away from me, understand? কয়েকটা মেয়ে মাথা নেড়ে তাদের স্থান ত্যাগ করে, আর কয়েকটা মেয়ে কাদো কাদো মুখে করে দাঁড়িয়ে আছে। কয়েকজন ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়েছে। অভি বিরক্ত নিয়ে কান্না করা মেয়েদের দিকে তাকিয়ে একটা রাগী লুক দেয়। মেয়েরা অভির রাগী লুক দেখে মুখ চেপে ধরে দৌড় দেয়। মিশু ফিক ফিক করে হেসে বলে, আহারে, অসহায় মেয়েগুলোর জন্য মায়া লাগছে। ওদের এতদিনের স্বপ্নের ক্রাশকে অন্য মেয়ের সাথে দেখে এক একজন খুব কষ্ট পেয়েছে। রায়হানও হেসে দেয়। অভি মিশুকে বলে, তোমাকে তো চিনলাম না, তুমি কে? মিশু তার চুলের উঁচু ঝুড়িটা কাঁধে থেকে পেছনে ফেলে ভাব নিয়ে বলে, আমি হলাম আপনার বড় শালী, মানে আপনার হবু বইয়ের বেস্টু। অভি তার হাতের সানগ্লাসটা চোখে দিয়ে বলে, ও তুমি তাহলে মিশু। অভির কথায় মিশু রুহি দুজনেই অবাক হয়। মিশু অবাক হয়ে বলে, ও মাই আল্লাহ, ভাইয়া আপনি কি করে জানলেন আমার নাম? অভি বাঁকা হেসে বলে, অভিদ রায়জাদার জন্য একটা নাম জানার কিছু না। তোমাকে একটা দায়িত্ব দেব, ঠিকভাবে পালন করতে পারবে তো? মিশু লাফিয়ে বলে, আরে ভাইয়া একবার বলে তো দেখুন, আমি আপনার একটা কেন 1000টা কাজ করে দেব, শুধু একবার বলে দেখুন। অভি গভীর গলায় বলে, তোমার কাজ হলো তোমার ফ্রেন্ডকে দেখে রাখা। যদি কেউ রুহিকে কিছু করে তাহলে আমাকে জানাবে। মিশু হেসে বলে, ওকে ভাইয়া, সব জানাবো। এত ছোট একটা কাজ তো সবাই পারবে। রুহি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, অভিকে প্রশ্ন করার জন্য সুযোগ খুঁজছিল। এখন সুযোগ পেয়ে অভির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি হঠাৎ এখানে এলেন যে? অভি কিছু বলার আগেই রায়হান বলে উঠল, ভাবি আর বলবেন না, অভি আপনার কাছে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই নিয়ে এলাম। রুহি অভির দিকে তাকাতেই অভি ঠোঁটের ইশারায় চুমু দেয়। রুহি লজ্জায় মাথা নিচু করে ফেলে। অভি বাঁকা হেসে মিশু আর রায়হানকে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, শপিং মলে যাব। মিশু অবাক হয়ে বলে, শপিং? এখন কিসের শপিং? রায়হান হেসে বলে, কালকে অভি এবং রুহি এঙ্গেজমেন্ট। রুহি রায়ানের কথা শুনে আকাশ থেকে পড়ে। রুহি অবাক হয়ে বলে, মানে কিসের এঙ্গেজমেন্ট? আমি তো কিছু জানি না। অভি শান্ত গলায় বলে, জানবে কি করে? আমি একটু আগে আঙ্কেলের সাথে কথা বলে সব ঠিক করেছি। রুহি অবাক হলেও পরে বলে, আব্বু জানে আপনি এখানে এসেছেন? অভি ভুরু কুঁচকে বলে, আমি সব জানিয়েই এসেছি। আমার শ্বশুর শাশুড়িকে বলেছি আমার বউয়ের কালকের ফাংশনের জন্য শপিংটা আমি করব। শ্বশুর মানতে নারাজ, অনেক জোর করে মানিয়েছি। এখন তুমি আবার বেঁকে যেও না। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো। রুহি মিশু চুপচাপ গাড়িতে উঠে বসে। অভিদ রায়হানও গাড়িতে উঠে বসে। রায়হান গাড়ি ড্রাইভ করছে আর অভিদ সামনের সানগ্লাস দিয়ে রুহিকে দেখছে। সবাইকে চুপচাপ দেখে মিশু মোবাইলে গেম খেলছে। রুহির সব কিছুই বিরক্ত লাগছে। এমন হুটহাট কাজকর্ম ভালো লাগছে না তার। বিরক্তি নিয়ে
সিটে মাথা এলিয়ে বাইরের দিকে তাকায়। শপিং মলে এসেছে অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু অভি এখনও ড্রেস পছন্দ করে উঠতে পারেনি। অভি একের পর এক লেহেঙ্গা দেখে যাচ্ছে, কিন্তু রুহির জন্য একটাও পছন্দ হচ্ছে না তার। একটা লেহেঙ্গা হাতে নিয়ে রুহির দিকে তাকিয়ে দেখে রুহিকে সেই লেহেঙ্গা মানাবে কিনা। যখন দেখে ভালো হচ্ছে না তখন ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে। রুহি মাথায় হাত দিয়ে বসে আছে, আর মিশু রায়হান শপিং শেষ করে বসে আছে। অসহায়ভাবে অভিকে দেখছে। রাইমা তার কর্জে থাকায় আসতে পারেনি, তাই অভি রাইমার জন্য ড্রেস কিনেছে। প্রায় আরও আধা ঘন্টা পরে অভির একটা ড্রেস পছন্দ। শিওর হওয়ার জন্য রুহিকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে কিছুক্ষণ দেখে বলে, এই ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে এসো। রুহির কান্না করতে ইচ্ছে করছে। রুহি কাঁদো গলায় বলে, আবার ট্রায়াল কিসের জন্য প্রয়োজন? এটা দেখতে তো এমনিতেই সুন্দর। অভি কঠোরভাবে বলে, কথা না বলে তাড়াতাড়ি ট্রায়াল দিয়ে এসো। রুহি গোমরা মুখ করে ট্রায়াল রুমে চলে যায়। অভি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ট্রায়াল রুম থেকে রুহি বেরিয়ে আসে। অভি রুহির দিকে তাকাতেই অভির চোখ আটকে যায়। মিশু রায়ানও হা করে তাকিয়ে আছে। রুহিকে সাজ ছাড়াই অসম্ভব সুন্দর লাগছে। অভির মুখে এক চিলতে হাসি ফোটে রুহিকে দেখে। অভি রুহির কাছে এসে রুহির খোলা চুল সামনে থেকে সরিয়ে কানে গুজে দিয়ে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে মাই ইউড বি মিসেস। রুহি মলিন হাসি দেয়। মিশু এসে বলে, ভাইয়া আপনার চয়েস অসাধারণ। রায়হান এগিয়ে এসে ভাব নিয়ে বলে, দেখতে হবে তো বন্ধুটা কার। অভি গভীর কণ্ঠে বলে, চুপ কর তোরা, রুহি ড্রেসটা চেঞ্জ করে এসো। রুহি আবার ট্রায়াল রুমে ঢুকে যায়। কিছুক্ষণের মাঝে বেরিয়ে লেহেঙ্গাটা অভির কাছে দেয়। অভি লেহেঙ্গাটা সিলেক্ট করে দোকানদারকে প্যাক করে দিতে বলে। নিজের জন্য শেরওয়ানি কিনতে যায়। অভি রুহির ড্রেসের সাথে ম্যাচিং করে শেরওয়ানি নেয়। সাথে রুহির জন্য ডায়মন্ডের নেকলেস সহ আরও অনেক কিছু কিনে নেয়। সব কেনা শেষ করে আবার রুহির লেহেঙ্গার দোকানে আসে। লেহেঙ্গার ব্যাগ হাতে নিয়ে দোকানদারকে বলে, কত হয়েছে? দোকানদার বলল, 90,000 স্যার। রুহি বিস্মত হয়ে তাকিয়ে আছে। আর মিশু তখন ক্লান্ত গলায় একটা বোতল কিনে নিয়েছিল। দোকানে এসে বসে পানি খাচ্ছিল, কিন্তু দোকানদারের কথাই সে পানিটা আর গলায় দিয়ে নামলো না। গলায় আটকে বিষম উঠে গিয়েছে। রায়হান মিশুকে বিষম খেতে দেখে হা হা করে হেসে দেয়। মিশুর কাশি থামার নাম নেয় না, যখন রোগীর মতো কাশছে। রায়হান কিছুক্ষণ হেসে মিশুকে থামানোর চেষ্টা করতে থাকে। অভি কার্ড দিয়ে বিল পে করে সবাইকে নিয়ে শপিং থেকে বেরিয়ে আসে। রায়হান গাড়িতে উঠে বলে, ভাই সেই দুপুরে এসেছিলাম, তোর জন্য এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সবার নিশ্চয়ই অনেক খিদা পেয়েছে, আমি রেস্টুরেন্টের দিকে গাড়ি ঘোরাচ্ছি। অভি সমর্থ দিয়ে বলে, অভির নিজস্ব একটা 5 স্টার রেস্টুরেন্ট রয়েছে। রায়হান সেই রেস্টুরেন্টের দিকে গাড়ি ঘোরায়। গাড়ি এসে স্টার রয়্যাল ফ্রুট লাঞ্চ রেস্টুরেন্টের সামনে থামে। রায়হান রুহি মিশু অভিকে নামিয়ে গাড়ি পার্কিং জোনে পার্ক করে আসে। অভি সবাইকে নিয়ে ভেতরে ঢুকতেই ম্যানেজার এসে অভিকে থার্ড ফ্লোরে নিয়ে যায়। থার্ড ফ্লোরে স্পেশাল টেবিল অভিকে বসানো হয়। অভি এখানে আসার আগে রায়হান ম্যানেজারকে বলে স্পেশালভাবে টেবিলে বুক করে রাখে। আজকে হুট করে আসায় সব কিছু নর্মাল রয়েছে। ম্যানেজার অভিকে বলে, স্যার আপনাদের জন্য কোন কোন ডিশ অর্ডার করব? অভি হালকা হেসে বলে, এক্সপেন্সিভ সব ডিশগুলো নিয়ে সার্ভ করুন। ওকে স্যার, এখনই পাঠাচ্ছি। বলে চলে যায়। রুহি মিশু চারপাশটা দেখে নিচ্ছে। নর্মাল হলেও চারিদিকে মনোরম ডেকোরেশন দেখে মনটা ভালো হয়ে যায়। কয়েক মিনিট পরেই ওয়েটার অনেকগুলো ডিশ এনে সার্ভ করে চারজনে কম বেশি খেয়ে বেরিয়ে যায়। মিশু রুহিকে বাড়িতে ড্রপ করে অভি রায়হান বাড়িতে ফিরে আসে। ক্লান্ত থাকায় অভি রায়হান
ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। রুহিও বাড়িতে এসে ফ্রেশ হয়ে নেয়। রাইমা এসে বলে শপিং দেখবে, তাই রুহি সব শপিং ব্যাগ রাইমাকে দিয়ে ঘুমিয়ে পড়ে।